শুরুতেই থাকছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। এবারে পুরো প্রসঙ্গ। রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ 5 বছর পর অনুষ্ঠিতব্য এবারের ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ হয়েছে রবিবার। এখন অপেক্ষা শুধু ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেয়ার। ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। এদিকে নির্বাচনের আগ মুহূর্তে এসে পাল্টাপাল্টি সাইবার হামলার অভিযোগ করেছেন প্রার্থীরা। আফজল হোসেন জানাচ্ছেন বাকিটুকু। রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। দীর্ঘ 5 বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে কয়েক সপ্তাহের উৎসব মুখর নির্বাচনী আমেজের পর সোমবার প্রচারবিহীন দিনে অনেকটাই প্রাণহীন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। নির্বাচনের আগ মুহূর্তে এসে সাইবার হামলার অভিযোগে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন। আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে। আমি জানি না আমি আইডিয়ার নির্বাচনের আগে ফিরে পাবো কিনা। এছাড়া ভোটের দিন ক্যাম্পাসে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছেন একাধিক প্রার্থী। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চতুর্দিকে যেভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা দরকার ছিল তার সিকিভাগও এখনো ওইভাবে করা হয় নাই। তবে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধেও রয়েছে বাড়তি প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। এদিকে ডাকসু নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আমরা এখন পর্যন্ত বড় মাপের কোনো আশঙ্কা, আইন শৃঙ্খলার বড় মাপের কোনো অবনতির কোনো আশঙ্কা করছি না। আমাদের কিছু বাধা বিপত্তি এই ধরনের বড় কাজে থাকে, সেটি আমরা সবাইকে সাহায্য নিয়ে অতিক্রম করেছি। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। একটি দখলমুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণ নির্বাচনই এখন ঢাবি শিক্ষার্থীদের প্রধান প্রত্যাশা। দলীয় প্রভাবমুক্ত একটি ডাকসু আমরা পেতে যাচ্ছি। সব মিলিয়ে আমরা যদি বলি, প্রচারণা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গতকাল রাত 11টা পর্যন্ত অনেক বেশি আমেজ আমরা লক্ষ্য করেছি। এইরকম আমেজ আমরা ক্যাম্পাস লাইফে আসার পর আমরা দেখি নাই। এবারকার সেই আমরা লিফলেট বলবো বা তাদের যে প্রচারণার সিস্টেমটা ছিল একটু ইউনিক ছিল, তারা ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের ভিতরকার ক্রিয়েটিভ পাওয়ার বের হয়ে আসছে, তার উপর দিয়ে তারা নিজেদেরকে সুন্দর মতো প্রচারণা করছে। এটা দেখে অনেকটাই ভালো লেগেছে। 8টি কেন্দ্রের 810টি বুথে প্রায় 40,000 শিক্ষার্থী এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 470 জন প্রার্থী। এবারই প্রথম এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ডাকসু ভোট গণনা। ডাকসু নির্বাচনের প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে টেকনাফ থেকে তেতুলিয়া। কেউ বলছেন ডাকসু নির্বাচনের এমন উত্তেজনা বাড়াবাড়ি, আবার কেউ বলছেন এটা গণতন্ত্রের জন্য তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন। সবার প্রত্যাশা ডাকসু, জাকসু, রাকসু পেরিয়ে গণতন্ত্রের এই আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে আগামী জাতীয় নির্বাচনে। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশন কোনো দলের পক্ষপাত নয়, বরং বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ভোটদানের সময় নিয়ে যেন সমস্যা না হয় তার জন্য বুথের সংখ্যা বাড়ানো হয়েছে এবং ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতে এলইডি স্ক্রিনে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পরিচয়পত্র ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। সকল মহলের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই, যাতে আমরা সুষ্ঠুভাবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা এখানে সবচেয়ে হিস্টোরিক্যাল রোলটা প্লে করবে। যেভাবে তারা 52, 69, 71, 90, 24 পালন করেছিল, ডাকসু হবে একটা মডেল নির্বাচন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে আছেন সহকর্মী মিফতা গালিব। যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, আজ ক্যাম্পাসের পরিস্থিতি নির্বাচনের প্রস্তুতি কেমন দেখেছেন সারাদিন? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কিছু বলেছে?
ধন্যবাদ মেহেদি। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভবনের সামনে। আপনি জানেন আগামী কালে বহুল প্রত্যাশার 6 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানতে পেরেছি যে আসলে এই ডাকসুকে ঘিরে নিরাপত্তা আশঙ্কা আসলে অনেকে আশঙ্কা করেছেন, কিন্তু সেটা নিয়ে আসলে প্রশাসন তারা জানিয়েছে যে আগামীকালকে ক্যাম্পাসে প্রায় 2096 জন পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও র্যাব, বিজিবি এবং সোয়াতের বিভিন্ন টিম এখানে আসলে এক্সপার্ট টিম এখানে আসলে কালকে নিরাপত্তার জন্য থাকবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি জানিয়েছেন আসলে এই যে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা বহিরাগতদেরকে প্রবেশ করার ক্ষেত্রে তারা কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, পরিচয়পত্র ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ঢুকতে দেওয়া হবে না। কিছুক্ষণ আগে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা কোনো দল এবং কোনো মতের পক্ষপাতিত্ব করছে না, তারা তাদের পেশাদারিত্বের সাথে তারা কাজ করছে বলে আমাদের জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে এখানে যে প্রায় ভোটের জন্য প্রায় 8টি বুথ স্থাপন করা হয়েছে, সেই 8টি বুথে হয়তো তারা এনাফ মনে করেনি, সেই জন্য তারা আরও কয়েকটি 8টি বুথে তারা 8টি কেন্দ্রে তারা আরও বেশ কয়েকটি বুথ তারা স্থাপন করার জন্য তারা কাজ করেছে। এছাড়া তারা স্বচ্ছতা নিশ্চিতের জন্য তারা ভোট গণনার সময় তারা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা রেখেছেন। বিকেলবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান জানিয়েছেন যে পক্ষই জিতুক তারা সহ অবস্থানে রাজনীতি করবে বলেও তিনি প্রত্যাশা করেন। তো মেহেদি, এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যার পরিস্থিতি। গালিব, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে। এবারে দৃষ্টি দিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনী প্রচারণার আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাস ঘুরে দেখা যায় সকাল 10:30টার পর থেকে ছাত্রদল সমর্থিত জোটের প্রার্থীরা, শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাকছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গড়ে ওঠা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা বিভিন্ন অনুষদ ও চত্বরগুলোতে প্রচারের নামে জোটবদ্ধ প্রচারের পাশাপাশি স্বতন্ত্রভাবে ভোট চাইতে দেখা গেছে কাউকে। এ সময় ভোটারদের মন জয় করতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি দিতে দেখা গেছে। প্রার্থীরা বলছেন নির্বাচনে জয়লাভ করলে শিক্ষার্থীদের দাবি দাওয়া সিনেটে তুলে ধরবেন। প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে এবং আমরা আশা করছি যে ধরনের অসঙ্গতি থাক সমস্ত অসঙ্গতিকে দূরে রেখে 11 তারিখেই ডাকসু নির্বাচন হচ্ছে। ডাকসু নির্বাচন হল সময় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11 সেপ্টেম্বর। সে অনুযায়ী নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন অ্যাক্টিভিটিস করে যাচ্ছেন। আমরা প্রায় নির্বাচন অনুষ্ঠানের কাছাকাছি এসে পৌঁছেছি। আমরা আশা করি যথাযথ সময় নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিটকারী জুলিয়াস সিজারের রিট খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই রিটটি খারিজ করেন। এর আগে গত 27শে অগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার তালুকদার। তাতে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত প্রার্থীরা ফিরে পেতে ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট করেন তিনি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এই রিট আবেদন দায়ের করেন। দেখলাম কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে আমার মক্কেলের অত্যন্ত ব্যক্তিগত তথ্য, তিনি কোন পরীক্ষায় কি ফল করেছেন এগুলো ফলাও করে তুলে ধরা হয়েছে। এগুলো স্পষ্টত তাই তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের প্রচারণায় নামতে পারে এটা আমার বোধগম্য নয়। আমরা তো নিজেরা কোনো আইনি লড়াই সূচনা করিনি, যারা সূচনা করেছে তাদের আইনি লড়াইয়ের জবাব দিয়েছি। আমরা সব কিছুর বিনিময়ে আগামীকালকে সুষ্ঠুভাবে ভোট হোক, সকলেই ভোটে অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা হোক, যিনি সর্বাধিক ভোট পান তাকে বিজয়ী ঘোষণা করা হোক। এই পরিবেশ নিশ্চিত হয়েছে, এটাই আমাদের জন্য সবচাইতে ভালো খবর। এবারে অন্যান্য প্রসঙ্গ। আগামী নির্বাচন সহজ হবে না। পারিপার্শ্বিক দিক বিবেচনায় 1 বছর আগের করা এই ভবিষ্যৎ বাণী সত্যি মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোথাও হয়তো কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার
দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব আশঙ্কার কথা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার নিয়ে ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। প্রতিনিধি রফিকুল ইসলাম রোহানের সহায়তায় প্রতিবেদন মাহবুব সৈকতের। ৮ বছর পরে বিএনপির ঠাকুরগাঁও জেলা সম্মেলন। স্থানীয় জেলা বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে দ্বিবার্ষিক সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর কোনো বক্তব্যে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে, কিন্তু যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, তাহলে সেটি দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। বিএনপি দেশের মানুষের আকাঙ্ক্ষার বাইরে নির্বাচনের ভিন্ন কোনো পদ্ধতি সমর্থন করে না বলেও জানান দলের শীর্ষ এই নেতা। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই সেই পদ্ধতিতে, যেই পদ্ধতি জনগণ সমর্থন করে। এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের বিষয়গুলো জনগণের উপরই ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানান তারেক রহমান। আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয়। পারিপার্শ্বিক অনেক কিছু দেখলে ধীরে ধীরে মনে হয় সেই কথাটি হয়তো সত্য হতে যাচ্ছে। ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া অবধি বিএনপির আন্দোলন চলবে বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে, গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। নিজ জেলার সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য রাখেন। এই ঠাকুরগাঁয়ে এই 15 বছরে আমাদের প্রায় 12 জন শহীদ হয়েছেন। জুলাইয়ে শহীদ হয়েছেন 4 জন। সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় ঠাকুরগাঁও। মাহবুব সৈকত, মাই টিভি, ঠাকুরগাঁও। এবারে দুর্গাপূজার খবর। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এবার পূজা মণ্ডপের নিরাপত্তা সার্বিকভাবে সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাগিব হাসানের আরো তথ্য। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের পূজাকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ নেই। পূজা মণ্ডপের নিরাপত্তায় সার্বিকভাবে সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায় এবং ওখানে তো পুলিশও থাকবে, বাট বিজিবির উপরে ওইটা হলো তাদের একটু বেশি ইসে থাকতে হবে। আর আনসার সব জায়গায় থাকবে। এবার কিন্তু তারা কোনোই উদ্বেগ প্রকাশ করে নাই। এবারও তারা বলছে যে গতবারও শান্তিপূর্ণভাবে, এবার আরও শান্তিপূর্ণভাবে হবে। পূজা মণ্ডপের আশেপাশে কোনো অবৈধ মেলা, গাঁজা বা মদের আড্ডা বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়
তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে, যেটা ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। বিসর্জনের সময়সীমা দেওয়া হয়েছে 7টার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারে। দুষ্কৃতিকারীদের বিষয়ে সতর্ক করে উপদেষ্টা বলেন, যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই বলে জানিয়েছে সেনা সদর। সোমবার ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এদিকে রাষ্ট্রপতি সহ সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সেনা প্রধানের সাক্ষাৎ নিয়মিত বিষয়ে উল্লেখ করে এই নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর। কর্নেল শফিকুল ইসলাম বলেন, অন্যান্য বাহিনীর সাথে মিলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সেনাবাহিনী। জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না পেলেও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেন তিনি। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। ময়নাতদন্ত রিপোর্টে 5বার বদলানো হলেও প্রথমটি সঠিক ছিল বলে জানান তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে এমন রিপোর্ট দেয়ায় তা গ্রহণ করা হয়নি। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের বাবা এবং প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই চলে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে 13তম দিনে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় রাজসাক্ষী চৌধুরী মামুন সহ সাক্ষ্য দিয়েছেন 36 জন। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন বেলা 2:30টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌফিক হাসান। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে মধ্যরাতে শাহবাগ থানার এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। গত 28শে অগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামের একটি সংগঠনের গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সেদিন ওই বৈঠক থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ 16 জনকে গ্রেপ্তার করা হয়। গত এক বছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের 5টি প্রকল্প থেকে 2480 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বিআইডব্লিউটি এর মিঠামইন প্রকল্প সহ বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া গত এক বছর এই খাত থেকে 6575 কোটি 97 লক্ষ টাকা রাজস্ব আয় হয়েছে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা। বাংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে 214 কোটি, বিআইডব্লিউটি এর মিঠামইন প্রকল্প থেকে 270 কোটি, বিআইডব্লিউ এর প্রতিনিধিত্ব প্রকল্প থেকে 1300 কোটি, মেরিন একাডেমির সিমুলেটর প্রকল্প থেকে 133 কোটি, পায়রা বন্দরের রাবনাওয়াল ড্রেজিং থেকে 563 কোটি। তার মানে 2480 কোটি টাকা সেভ করে সরকারকে ফেরত দেওয়া হয়েছে। খুবই স্মল অ্যামাউন্ট না। একটা মন্ত্রণালয় এভাবে এক বছরের মধ্যে যে কাজ করতে পারে, তাহলে যারা 5 বছর থাকবেন, আমি আশা করি দিস উইল গো ইনটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সংস্কার নিয়ে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সব পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দুপুরে রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অনুষ্ঠিতব্য
জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডের প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে যেখানে থাকবে ন্যায় বিচার, ভোটাধিকার। এই সময় তিনি বলেন, দীর্ঘ 1 বছরে কোনো গুম খুনের ঘটনা ঘটেনি। 71 বা জুলাই 24 সাংঘর্ষিক নয়। তিনি বলেন, 71-এর ধারাবাহিকতায় 24 এসেছে। খুন গুমের সাথে জড়িত ব্যক্তির পাশাপাশি অপরাধেরও বিচার হবে বলেও জানান তিনি। নিঃসংকোচিতে এই বাংলাদেশে বসবাস করতে আমি একজন নাগরিক। আমি চাই আমি যাতে যে কোনো পরিস্থিতিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখি। আমি নাগরিক, আমি চাই আমার জীবনের অধিকার সবার আগে যেন নিশ্চিত করা হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রের 3 নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি সংস্কার কার্যক্রম চালানোর পর বিষয়টি নিশ্চিত হয় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড SGFL। এই কূপ থেকে 10 বছরে 25.55 ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উপজাত হিসেবে পাওয়া যাবে কনডেনসেট। বর্তমানে প্রতি ঘনমিটার LNGর দাম 65 টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক 4,700 কোটি টাকার গ্যাস পাওয়া যাবে। SGFL ও বাপেক্সের কারিগরি বিষয়ে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা 3 নম্বর কূপের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন।